দর্শক সবাইকে 24 ডিজিটাল সাম্প্রতিক রাষ্ট্র এবং সঞ্চালন মহোদয়, আপনার কথা শোনা যাচ্ছে না ভাই। আপনি ভাই এখন বলেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন বলেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। এখন শোনা যাচ্ছে। তা আমি আমাদের দর্শকদের বেশ অভিনন্দন জানিয়ে শুরু করছি। একটা জাতি রাষ্ট্রের আত্মগঠন এবং তার বর্তমান আধুনিক বিশ্বের শিক্ষা, এই শিক্ষা দিয়েই পৃথিবী আগে হাজার হাজার বছর আগে জাতি রাষ্ট্র গঠনের সেই শুরু হয়েছে। আমরা ব্রিটিশ ভারতে ব্রিটিশ প্রণীত শিক্ষা দিয়ে আমরা শুরু করেছি আমাদের এই ভারতবর্ষের শিক্ষা, যেমন 1882 সালে হান্টার কমিশনের শিক্ষা, তারপরে মেজর কমিশনের শিক্ষা, এরপরে পাকিস্তান পিরিয়ডে মানে আপনার 62 হামিদুর রহমান শিক্ষা, স্বাধীনতা ডক্টর অনেক, কিন্তু বাংলাদেশ এখনো সমস্ত নীতি শিক্ষা কারিকুলাম জিততে পারে নাই। আধুনিক বিশ্বে বাংলাদেশ পিছিয়ে আছে। বাংলাদেশের আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার মান, শিক্ষার ক্যারিকুলাম সেই জায়গাতে বাংলাদেশ আছে। সেই জন্য বাংলাদেশের জাতি রাষ্ট্র গঠন, রাজনীতির পথ বিকশিত হওয়া এবং আন্তর্জাতিক পর্যায়ের যে কম্পিটিশনের জায়গাগুলো আছে সেই জায়গাতে বাংলাদেশ এখন সেই কম্পিটিশনের জায়গায় অবস্থানে যেতে পারছে না। আমরা শিক্ষা নিয়ে কথা বলছি। তো দেখুন, আধুনিক শিক্ষায় শিক্ষিতরা জাতি হিসাবে যদি আমরা আমাদের বিকশিত করতে চাই, তাহলে এই বারবার শিক্ষা কমিশন করা হচ্ছে, কমিশন থেকে আবার খসড়া শিক্ষা নীতি করা হয়। স্বাধীনতা 55 পরে খসড়া নীতি কেন এই জাতির জন্য প্রযোজ্য? স্থায়ী কোনো শিক্ষা নীতি করতে পারেন না, সেক্ষেত্রে কি রাজনৈতিক অদূরদর্শিতার সমস্যা, রাজনৈতিক জটিলতার সমস্যা এখানে? অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল ইসলাম পাশাপাশি এই সময় এসে স্বাধীন দেশে 312টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো ছাত্রছাত্রী পাস করেন নাই। এটা আমাদের জাতির জন্য কি লজ্জার না অহংকারের? বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রধানত তিনটি স্তরের বিভক্ত: প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা। এর পাশাপাশি সাধারণত শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা ও কারিগরি শিক্ষার ধারাও রয়েছে। বর্তমানে শিক্ষা ব্যবস্থার সাক্ষরতার হার বাড়ল, মানসম্মত শিক্ষা, কর্মমুখী দক্ষতা ও অবকাঠামোর উন্নয়ন ক্ষেত্রে বেশ কিছু চাঞ্চল্য উত্তরণের পথ নিয়ে বাংলাদেশের বর্তমান শিক্ষা কার্যক্রম চলমান আছে। শিক্ষার স্তর ও রূপরেখা: প্রাথমিক স্তর 5 বছর মেয়াদী থাকা সত্ত্বেও আমাদের দেশে পঞ্চম শ্রেণী পর্যন্ত সাধারণত 5 বছরই এই শিক্ষা কারক চলে। মাধ্যমিক স্তরে 7 বছর মেয়াদী, এর মধ্যে রয়েছে 3 বছরের জুনিয়র, 2 বছরের মাধ্যমিক এবং 2 বছরের উচ্চ মাধ্যমিক পর্যায়ে। উচ্চশিক্ষা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যে ডিগ্রি অর্জন করা হয়, সম্মাননা অনার্স স্নাতক পর্যায়ে। অন্যান্য ধারা সাধারণত সাধারণ শিক্ষার পাশাপাশি আলিয়া, কওমি, মাদ্রাসা এবং পেশাগত কারিগরি শিক্ষা চালু আছে। বর্তমানে চ্যালেঞ্জ সমূহ মুখস্থ নির্ভরতা, সৃজনশীলতা চেয়ে পরীক্ষার নম্বর মুখস্থ করার প্রবণতা বেশি, দক্ষতার ঘাটতি, পাশ করার পরে প্রয়োজনীয় কর্মমুখী দক্ষতার অভাবে একটি বড় অংশ বেকার থাকে, যার কারণে বাংলাদেশের শিক্ষার মান উন্নয়নে অবহেলিত হয়। বৈষম্য: শহর ও গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সমান সুযোগ সুবিধার মধ্যে বড় ধরনের ব্যবধান থাকে। মান উন্নয়নে করণীয়: বহুমুখী শিক্ষা, কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায়
আরো বেশি প্রাধান্য দেওয়া বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে দরকার। শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষকদের আধুনিক পদ্ধতিতে দক্ষ করে তোলার জন্য নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করা। ডিজিটাল এ রূপান্তরিত, শ্রেণীকক্ষে প্রযুক্তির সঠিক ব্যবহার, মাল্টিমিডিয়া শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণের আরো ব্যাপক হারে বৃদ্ধি করা দরকার। বাজেটের সমস্যা, বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহত্তম বাজেট 2026 সালে হওয়া সত্ত্বেও শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনের কোনো বাজেটই হয়নি, যেটা অতীত অর্থের সংকটের কারণে নানাবিধ শিক্ষার প্রবলেম সমস্যা দেখা দিত, তেমনি বর্তমানেও এই সমস্যা চলমান আছে। আমরা যে ধরনের শিক্ষা বাংলাদেশে চাই, সেই ধরনের শিক্ষার বিভিন্ন সমস্যা রয়েছে। শিক্ষা যাদের কাছ থেকে নেই, শিক্ষক নিয়োগ ব্যবস্থা, বাংলাদেশের শিক্ষক নিয়োগ ব্যবস্থায় অনিয়ম দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। আমাদের সরকার বা রাষ্ট্র যদি সেই সকল জায়গা থেকে বেরিয়ে আসতে না পারে, তাহলে আমাদের এই শিক্ষা কার্যক্রম উন্নতির দিকে অগ্রসর হওয়া সম্ভব। হ্যালো ঠিক আছে হ্যালো জনাব অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল ইসলাম, ব্রিটিশ আমাদেরকে ভারতবর্ষে বিশেষ করে মুসলমানদের কেরানি বানানোর শিক্ষানীতি দিয়েছিল। ব্রিটিশ যতটুকু শিক্ষার সুবিধা দিয়েছিল সেটা কিন্তু আর্য জনগোষ্ঠী মানে হিন্দু জনগোষ্ঠী ব্রিটিশ সেখানে বর্ণবাদী রাজনীতি করেছিল। পাকিস্তানও কিন্তু আমাদের বা পূর্ব পাকিস্তানে শিক্ষার বঞ্চনা দিয়েছিল, শিক্ষা থেকে আমাদেরকে বঞ্চনার মধ্যে রেখেছিল। হামিদুর রহমান শিক্ষা কমিশন 62 সালে, তার বিরুদ্ধে ছাত্র আন্দোলন হয়েছিল। আমরা একটু ঐতিহাসিক প্রেক্ষাপটে আলোচনা করি। নাম্বার 3 হলো, আমরা সেই কেরানি বানানোর শিক্ষা থেকে কি এক ধাপ আমরা উত্তীর্ণ হয়েছি, কিন্তু এখনো শিক্ষার মূল কাঠামো পদ্ধতিগত বিষয়গুলো সেই ব্রিটিশ প্রণীত আমাদেরকে বঞ্চনার মধ্যে রেখেই শিক্ষানীতি করা হয়েছিল। তো সেই জায়গাতে বাংলাদেশ বেরোতে পারছে না। বাংলাদেশের একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জনগণকে সাথ দিতে গেলে তাহলে শিক্ষা স্বাস্থ্য সবার জন্য সার্বজনীন করার প্রয়োজন। কিন্তু বাংলাদেশ এই জায়গাতে শিক্ষা স্বাস্থ্যটাকে সার্বজনীন করতে পারছে না। শিক্ষার সুবিধাটা একচেটিয়া এলিট ক্লাসটা বাংলাদেশ নিচ্ছে, মানে উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত। নিম্ন মধ্যবিত্ত শ্রেণী শিক্ষা থেকে বঞ্চিত, তাদের সামর্থ্য নাই শিক্ষাকে প্রোডাক্ট হিসেবে পারচেস করে নেওয়া, স্বাস্থ্যকে পারচেস করে নেওয়া, তাদের অনুকূলে নেওয়া। এই শ্রেণী বিভাজনের মধ্যে কি বাংলাদেশ থাকবে? বাংলাদেশ কি এলিট ক্লাস দ্বারা রাষ্ট্র ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রিত হবে? নিম্নবিত্ত শ্রেণী বিত্তহীন শ্রেণী কি শোষণ বঞ্চনার মধ্যে থেকেই যাবে বাংলাদেশ? আর কতকাল এইদিকে থাকবে? অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল ইসলাম। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা প্রাচীন কাল থেকেই অত্যন্ত সমৃদ্ধ এবং বিবর্তিত। গুরুকুল পদ্ধতি থেকে শুরু করে আধুনিক যুগে বিশ্বমানের প্রতিষ্ঠান ও কালের পরিক্রমায় ভারতীয় আপনার শিক্ষার ভিডিওটা ক্লিয়ার করেন, আমি পিকচারে নাই, আপনি পিকচারে নাই, বিভিন্ন তাহলে প্রোগ্রামটা বিভিন্ন ধাপে এবার কথা বলেন। পরিবর্তিত আপনি হয়েছে। পিকচারে থাকুন, তাহলে অডিয়েন্স প্রাচীনকাল দেখবে। ও আপনি তো গুরুকুল পিকচারে যুগ, এখন নাই, বলেন ঋষি ও বলেন, আপনি কন্টিনিউ গুরুদের করেন। আশ্রমে শিক্ষার্থীরা মুক্তি পরিবেশে শিক্ষা লাভ করতেন। বেদ দর্শন, জ্যোতির্বিদ্যা এবং আয়ুর্বেদের মতো ব্যবহারিক জীবনমুখী শিক্ষা দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শুরু করেছেন। কিন্তু প্রাচীন কালের যে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে পরিচালিত হয়েছে, তার থেকে আমরা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হওয়ার পরে উন্নত শিক্ষা ব্যবস্থার আওতায় এসেছি, কিন্তু তার প্রতিফলন আমরা পাচ্ছি না। তার কারণ হচ্ছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যে কথাটা সঞ্চালক মহোদয় বলেছেন,
যে আমরা এলিট শ্রেণীর সন্তানেরা ভালো জায়গায় লেখাপড়ি করেন, তারা দেশের আমি বাইরে যে আমি ডিগ্রি আমি অর্জন একটু করেন, জাস্ট ওয়েট, তারাই আমি প্রফেসর ডক্টর আমিরুল ইসলাম স্যারকে পেয়েছি। স্যার একটু আপনার মিউটটা ক্লিয়ার করে নিন স্যার, প্লিজ। স্যার, স্যার আপনি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? স্যার আপনি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? আমি শুনতে পাচ্ছি, প্লিজ। জি, আপনাকে আমাদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আহ, স্যার, যেটা আমি হলো পর- সাম্প্রতিক সময়ে এসএসসি পরীক্ষার ফলাফল হয়েছে, আমরা দুটো বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করছি। প্রথমত, আচ্ছা, আমরা দীর্ঘদিন পরে গণতান্ত্রিক ভাবে 20 তারিখে একজন প্রেসিডেন্ট বাংলাদেশের নির্বাচিত হতে যাচ্ছেন। সেক্ষেত্রে হ্যাঁ, আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ সংবিধান সংস্কারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়ে গেছে স্যার। তো সেক্ষেত্রে আমরা নাগরিক ভাবনা থেকে কোন পর্যায়ের ব্যক্তিত্বকে আমরা প্রেসিডেন্ট হিসাবে পেতে চাই, যিনি আগামী দিনের বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তি হিসাবে সংবিধানের ধারাবাহিকতা, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং গণতান্ত্রিক স্থিতিশীলতাকে ধরে রাখবার জন্য আমাদের দেশের এবং সংবিধানের গার্ডিয়ান হিসাবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন স্যার। একজন নাগরিক ভাবনা থেকে প্রফেসর ডক্টর আমিরুল ইসলাম স্যার, এ বিষয়ে আপনার বক্তব্য উপস্থাপন করুন স্যার। আহ, আমি যে বিষয়টি আহ, আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশে, হ্যাঁ, পলিটিক্যাল ব্যক্তিত্ব যদি আহ, আমাদের রাষ্ট্রপতি হন, তাহলে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন তার মধ্যে ঘটতে পারে, বা আমাদের শিক্ষা ব্যবস্থা তার প্রতিফলন ঘটতে পারে। কিন্তু এখানে প্রশ্নটা থেকে যায় যে বাংলাদেশের প্রচলিত রাজনীতি আমার কাছে যেটা মনে হয় যে ওই ঠিক আগের যে রাজা জমিদারদের বাহিনী থাকতো, যেমন এখন পলিটিক্যাল প্রত্যেকটা দলই, মানে যার সমর্থনে যত বেশি অর্গানাইজড, এবং তারা যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, সেক্ষেত্রে আহ, দেখা যায় যে তাদের একক একটা কর্তৃত্ব, এবং তাদের আহ, ন্যায় অন্যায় মুখ্য নয়, বা জন আকাঙ্ক্ষা মুখ্য নয়, মূলত সেই দলের গুটি কয় ব্যক্তি বা যারা নেতৃস্থানীয়, তাদের ইচ্ছার প্রতিফলন ঘটছে। তো এক্ষেত্রে আমি শিক্ষা ব্যবস্থাকে যেটা দেখতে চাই যে আমাদের রাষ্ট্রপতি এমন একজন ব্যক্তি হওয়া দরকার, যিনি শিক্ষায় মানে সর্বোচ্চ এগিয়ে, যার চিন্তাধারা মুক্ত, এবং তিনি অবশ্যই রাজনীতি সচেতন। সেই সাথে আহ, আমার মনে হয় যে রাজনীতি নিরপেক্ষ বলতে যদি কিছু নাও থেকে থাকে, তারপরেও আহ, সরাসরি পলিটিক্যাল পার্সনকে রাষ্ট্রপতি করলে সেক্ষেত্রে আমাদের শিক্ষার আকাঙ্ক্ষার আহ, মানে আকাঙ্ক্ষা পূরণের সীমাবদ্ধতা রয়েই যায়। বা আমাদের যে ধরনের স্বপ্ন দেখি, যে এর আগে আমরা যে আলোচনাটি শুনছিলাম, যে পূর্বে আমাদের শিক্ষা ব্যবস্থাটি কেমন ছিল, তো এখন আমরা যা আশঙ্কা করছি যে আমাদের শিক্ষার মধ্যে মূল্যবোধের যে ব্যাপারটা আমরা অনুপস্থিত দেখছি। আবার দেখছি যে ঠিক কারিগরি ও কর্মমুখী শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো করা হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু আশানুরূপ ফলাফল দিতে পারছে না। অর্থাৎ শিক্ষার গুণগত মান বৃদ্ধি কিভাবে করা যায়, এক্ষেত্রে একজন আহ, শিক্ষাবিদের যদি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে, যেখানে রাষ্ট্র পরিচালনার শীর্ষ পর্যায়ে সেই শিক্ষাবিদকে আমরা যদি পেতাম, তাহলে তিনি যে পলিসি দিতেন, সেক্ষেত্রে আমরা যদি ধরতে পারি যে একসময় ভারতের যে শিক্ষামন্ত্রী ছিলেন হুমায়ুন কবির, মানে আপনারা পরবর্তীতে ভারতেরই শিক্ষামন্ত্রীদের কথা চিন্তা করুন, বা রাষ্ট্রপতিদের কথা চিন্তা করুন, কিংবা বাংলাদেশেরই আম, আম, আমাদের বিভিন্ন পর্যায়ে যারা এসেছেন, একটা মানে কোয়ালিটিটা একবার চিন্তা করুন। তো আমার কাছে সবকিছু মিলে আমার নিজের কিছু মানে আমরা যেমন আকাঙ্ক্ষা করি, আমি সেই কথাগুলো যদি বলি তাহলে আমার বলার জন্য সুবিধা হয়, যেহেতু আগের আলোচনা থেকে আমি কিছুটা বিচ্ছিন্ন ছিলাম। কাজে আপনার কথাটা আমার মানে পুরো নিতে বা উত্তর দিতে গিয়ে আমার কিছুটা আহ, মানে সীমাবদ্ধতা তৈরি হচ্ছে। এক্ষেত্রে
মানে ভিত্তিমূলক যে শিক্ষার কথা বলা হচ্ছে, বিশেষ করে প্রাথমিক স্তরে আমাদের বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এগুলো তো আছেই, আর ডিজিটাল সাক্ষরতার যে কথা বলা হচ্ছে এবং এআই টুলস এর ব্যবহার বা এআই প্রযুক্তি, বাস্তবে আমি যে জিনিসটা দেখছি যে আসলে আমরা যতই আধুনিক এই যে টুলস গুলার কথা বলছি, যেমন আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা আমরা ক্লাসের কথা বলি, সরাসরি হোয়াইট বোর্ডে আমরা হাতে যে লিখতাম, সরি, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি স্যার, আপনি আপনি কন্টিনিউ করেন, কিন্তু আমি হ্যাঁ, আপনার কাছে প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে স্যার একটি কোশ্চেন জি, আমি আপনার সামনে উত্থাপন করতে চাই। সংবিধানের ৭০ ধারা একটা মানে জটিল ধারা আছে, সেটা রাজনৈতিক অঙ্গীকার আছে, জুলাই সনদ বাস্তবায়নের বিষয় আছে, ৭০ ধারা পরিবর্তনের ব্যাপারে। এই যে ফ্লোর ক্রসিং করলে এমপি পদ চলে যাবে, এক্ষেত্রে কি রাজনৈতিক যে স্বাধীনতা, একজন রাজনৈতিক ব্যক্তিত্বের রাজনৈতিক স্বাধীনতার উপরে কিন্তু এতে অজস্র হস্তক্ষেপ করা হয়, এবং স্বাধীন চিন্তার উপরে ৭০ অনুচ্ছেদ বাতিলের ব্যাপারটা কিন্তু বিবেচনা আছে, অঙ্গীকার আছে স্যার। এই যে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে একজন নাগরিক ভাবনা থেকে আপনি এই বিষয়টা কিভাবে দেখেন, প্রফেসর ডক্টর আমিনুল ইসলাম স্যার? আমি আমি অনেক ধন্যবাদ, আমি এখন ক্লিয়ার। ৭০ আর্টিকেল আমার মনে হয় যে আহ, এটা এক ধরনের শেকল। আর্টিকেল 70 এক ধরনের শেকল, যে শেকল দিয়ে এমন ভাবে বেঁধে রাখা হয়েছে যে একজন আহ, রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য দলীয় সদস্যরা তাদের কিন্তু স্বাধীনভাবে তাদের ভোটাধিকার বা তাদের মনোনয়ন দেওয়ার কিন্তু কোনো অধিকার থাকছে না। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠের একনায়কতন্ত্র হিসেবে আমি এটাকে দেখছি। কারণ একজন সংসদ সদস্য তিনি রাষ্ট্রপতি মনোনয়নের জন্য তিনি তার পছন্দ এবং বিবেক, তার শিক্ষা অনুযায়ী তিনি তার মত প্রকাশ করতে পারেন। কিন্তু এখানে যদি হুঁশিয়ারি দেওয়া হয় যে তিনি তার দলের মতের বাইরে উম, তার সমর্থন ব্যক্ত করলে অথবা ভোটাধিকার প্রয়োগ করলে তার সদস্য পদ বাতিল হয়ে যাবে, এমপি পদ বাতিল হয়ে যাবে, তাহলে আমরা কিভাবে গণতন্ত্র আশা করব? আর কিভাবে এই ধরনের আহ, নির্বাচনকে আমরা আহ, সমর্থন করতে পারবো? কাজেই আমার এই আর্টিকেল 70 বলি বা এই ধরনের ফ্লোর ক্রসিং এর যে ব্যাপারটা ব্যারিয়ার দেওয়া হয়েছে, আমি এটা সমর্থন করি না। জি এবং স্যার, জুলাই আমরা তো সনদের মধ্যেও আমাদের এটা স্যার আছে। কনস্টিটিউশন তো আমাদের তো ব্রিটিশ সংবিধান মানে ফলো করে। তা ব্রিটিশ সংবিধান আপনি সাম্প্রতিক সময় লক্ষ্য করেছেন, ব্রিটিশের যদি পার্টি এবং জনমতের বিপক্ষে চলে যান মূল নেতৃত্ব, তাকে সরিয়ে দেওয়া হয়, প্রাইম মিনিস্টার চেঞ্জ করা হয়েছে। এখন বার্নি হান্ট তিনি প্রাইম মিনিস্টার হয়েছেন নতুন। তো ব্রিটিশ তো লিবারেল ডেমোক্রেসির জায়গায় বাংলাদেশ ব্রিটিশ আছে, কিন্তু বাংলাদেশ কেন লিবারেল ডেমোক্রেসির জায়গায় বাংলাদেশে যেতে প্রবলেমটা কোথায় স্যার, লিবারেল ডেমোক্রেসিতে যেতে বাংলাদেশকে? বাংলাদেশের যেটা লিবারেল ডেমোক্রেসিতে যাওয়াটা আমাদের জন্য যথেষ্ট, মানে সেই কোয়ালিটিতে পৌঁছাতে পারলে সেটা অনেক ভালো হতো। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো যে ভয় করে, তাদের মধ্যে যে ভীতিটা, যে আহ, আহ, তার আম, দেখা যায় যে রাজনৈতিক স্থিতিশীলতা, বিশেষ করে যে দল ক্ষমতায় আছেন বা যে ব্যক্তিটি ক্ষমতায় আছেন, যদি আহ, ভোটাধিকার এইভাবে স্বাধীনভাবে মত প্রকাশ করার, ফ্লোর ক্রস করার একটা সুযোগ থাকে, তখন দেখা যাবে যে আম, সরকার সাস্টেইন করছে না বা সরকারের মেয়াদ খুব ঘন ঘন পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং সরকারের মধ্যে সেই ধরনের একটা আশঙ্কা থাকে, সরকারি দলের মধ্যে একটা ভয় থাকে যে তার সংসদ সদস্যরা বিপক্ষে গিয়ে জোট গঠন করে তাকে সরিয়ে দিতে পারে। তো এর জন্য আহ, আমার মনে হয় যে কেউ কেউ বা আমাদের দেশের বাস্তব প্রেক্ষাপটে যে স্থিতিশীলতার স্বার্থে এবং ক্ষমতাকে একদম নিশ্চিত করার সুবিধার্থে আর্টিকেল 70 কে ব্যবহার করা হচ্ছে। কিন্তু আপনি যে ইংল্যান্ডের যে উদাহরণটি দিলেন, আমার মনে হয় যে আহ, আমরা যদি মনে করি যে পরিবর্তন করা দরকার, তাহলে কেন আমরা আম, সেই ব্যবস্থায় যাব না? বা আমরা যদি আম, যদি পার্লামেন্টারিয়ান মেম্বাররা যদি সত্যিকার অর্থে যোগ্য ব্যক্তিদেরকে আমরা নির্বাচন করি, তাহলে তারা যেটা বেটার মনে করবেন যে প্রয়োজন বোধে পরিবর্তন হয়েও যেতে পারে। সেই পরিবর্তনকে মেনে নেওয়ার মতো রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে এখনো তৈরি হয়নি, বা
আমাদের মধ্যে সেই চর্চাটা কিন্তু হওয়া দরকার। আমি এটাকে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব। স্যার আমি আপনাকে ধন্যবাদ স্যার। না দেখুন, জুলাই আগস্টে একটা ঐতিহাসিক মানে 36 দিনে কিন্তু আমাদের যে যারা প্রাণ দিয়েছে তাদের মধ্যে আপনার বলা যায় 80% স্টুডেন্টরাই কিন্তু বাংলাদেশে প্রাণ দিয়েছে বা রক্ত ঝরিয়েছে। সেই সংখ্যা আমরা দেখেছি 1100 বা 1000 উপরে স্টুডেন্ট। এই রক্তাক্ত আন্দোলনের মধ্যে একটা 31টা পার্টি আপনার দীর্ঘ 76টা মিটিং করলো, একটা সনদ চুক্তি হলো, রাজনৈতিক সনদ, তারপর সংবিধান সংস্কার। তা যদি বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটে, পার্টিসিজম রাজনীতি, গণতন্ত্র ডেমোক্রেসি সেই রুটে যায়, বাই ইনস্টিটিউট ওয়েতে পলিটিক্যাল পার্টি দিকে যায়, তা বাংলাদেশের দেশের জন্য কি স্যার এটা লাভজনক এবং রাজনৈতিক দল সহ সমাজের জন্য কি লাভজনক একটা সিস্টেম না? মানে ডেমোক্রেসি ওয়েতে রুটে বাংলাদেশকে যাওয়া, ইনস্টিটিউটাল ভিত্তিক পলিটিক্যাল পার্টি এবং কান্ট্রিকে রিফর্মের দিকে যাওয়া স্যার, প্রফেসর আমির হোসেন স্যার। অবশ্যই রিফর্মের দিকে যাওয়া দরকার, এবং পুরনো ধারার যে রাজনীতি, আমি খোলাখুলি বলবো যে পরিবারতন্ত্র, মানে আপনি টপ টু বটম দেখেন যে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তিনি হচ্ছে যে চেয়ারম্যান, তারপরে তার ছেলে হচ্ছে, তারপরে তার ছেলে, উপজেলাতেও তাই, আবার পার্লামেন্টের মেম্বার যিনি এমপি হচ্ছেন তাদের পরিবারতন্ত্র, আবার দলীয় প্রধানও যে একদম যে সেই দলের যিনি প্রতিষ্ঠাতা বা তাদের পরিবার বা সেই দলের যারা লিডিং এ আছে তারাই হতে হবে। কিন্তু ব্যাপারটা, আমরা এই যে ছাত্রদের যে আত্মত্যাগ, আমাদের কয়জন নেতা নেত্রীর বা তাদের সন্তান আহত বা নিহত হয়েছেন এরকম কিন্তু দৃষ্টান্ত নেই। এবং আমি নিজে আমার ঘরের রাত্রে হচ্ছে যে আমার ফ্ল্যাটে আমি তালা দিয়ে বাইরে থেকে আমি যেভাবে মানে আমাকে এই কাজগুলো কানেকশন গুলো করতে হয়েছে এবং সব জায়গায় মনিটর করতে হয়েছে, আমার লাইফের কোনো সিকিউরিটি ছিল না। এখন দেখছি যে পলিটিক্যাল যখন এই ব্যক্তিগুলো, মানে এক সময়ে যাদের সে অর্থে খোঁজই মিলতো না, কিন্তু যারা আন্দোলনে জীবন দিয়েছে বা যারা জীবনের ঝুঁকি নিয়েছিল বা যাদের চাকরি চলে যেত, জীবন চলে যেত, সেই ব্যক্তিগুলোকে এখন তারা চিনতেই পারছে না। এক্ষেত্রে এই যে 24-এর এত বড় আত্মত্যাগ, এবং প্রতিবারই এরকম রাষ্ট্রে ইমব্যালেন্স তৈরি হবে, অসন্তোষ তৈরি হবে, বৈষম্য তৈরি হবে, আর হচ্ছে যে আমরা শত শত মানুষ নির্দ্বিধায় জীবন দিয়ে যাব, এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। এটা আমাদের অবশ্যই রাজনৈতিক সেই সংস্কার করে সেই ডেমোক্রেসিতে আমাদেরকে পৌঁছাতে হবে, যেখানে আমাদের সত্যিকার অর্থেই আমাদের জনগণের যে পালস, জনগণ কি চায়, বা এই আন্দোলন কোন মোটিভকে সামনে রেখে অগ্রসর হয়েছিল, এবং জুলাই সনদ যেটা উপস্থাপন করা হয়েছে, এটাকে বাস্তবায়ন করার জন্য অবশ্যই আমাদের সেইভাবে পলিসি নির্ধারণ করা, এবং আমার মনে হয় যে এখনো পর্যন্ত বিদ্যমান যে কাঠামোর মধ্যে দিয়ে আমরা অগ্রসর হচ্ছি তা জুলাই সনদের সাথে সাংঘর্ষিক, এবং এটা কিছুতেই সমর্থনযোগ্য নয়। এবং এক্ষেত্রে পরবর্তীতে আবার নতুন করে অসন্তোষ দেখা দেবে, আবার নতুন করে জীবন দেবে, বারবার এই পুনরুক্তি, এগুলো তো প্রত্যেকটা প্রজন্মে এসে, মানে কিছুদিন পর 90-এ এক ধরনের দেখলাম, আবার 24-এ এক ধরনের দেখছি, 71-এ এক ধরনের প্রেরণা ছিল। তাহলে কি মানে আমাদের এই সংখ্যাগরিষ্ঠ মানুষের সন্তানেরা তারা জীবন দিয়েই যাবে, আর হচ্ছে যে একটা বিশেষ শ্রেণী তাদের ক্ষমতায় বসার একটা পথ সুগম করে দিয়ে যাবে? হ্যাঁ, এটা কিন্তু স্যার আমি আপনার কাছে একটা কোট করবো, 16 বার পূর্বে সংবিধান সংশোধন হয়েছে, 16 বার স্যার, কিন্তু 16 সবসময় আমরা যে সংশোধনী হয়েছে পর্যন্ত সে কিন্তু সেখানে রাজনৈতিক দলের তাদের ক্ষমতায়ন করা, রাজনৈতিক দলের স্বার্থেই অনুকূলেই সংবিধানের সংস্কারগুলো বেশি হয়েছে। জন আকাঙ্ক্ষা, জনগণের প্রত্যাশাটাকে সেখানে প্রায়োরিটি পায়নি। এই জায়গাতে আমার প্রশ্ন হলো স্যার আপনার কাছে, যে এই যে আমরা বারবার কি এই মানে অভ্যুত্থান হবে বাংলাদেশে, 90-এর মুভমেন্ট, তারপর 2024 একটা বড় ধরনের রক্তাক্ত, এর পরেও যদি সংবিধান রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য নতুন করে যদি আবার কখনো আন্দোলন সংগ্রাম রক্ত দিতে হয়, রক্তপাতের মধ্য দিয়ে আবারও নতুন করে আন্দোলন, নতুন করে সংবিধান সংস্কার, দুজনকে রাষ্ট্র সংস্কারের দিকে বাংলাদেশকে ওই দিকে হাঁটতে হয়, সেটা কি সময়ের সাথে কাঙ্ক্ষিত এবং ভালো কিছু স্যার? না, এটা সময়ের সাথে মোটেই কাঙ্ক্ষিত নয়। এবং আহ, এটাই বাস্তব যে শাসক শ্রেণী
যখন তারা ক্ষমতাটা পেয়ে যায় তখন তারা ভুলে যায় যে আসলে জন আকাঙ্ক্ষা কি ছিল এবং যারা জীবন দিয়েছিল এই জীবন দেওয়ার পেছনে তাদের মানে প্রত্যাশাটা কি ছিল। যার কারণে যদি এইভাবে চলতে থাকে আবার নতুন করে কিন্তু ন্যাচারালি আন্দোলন তৈরি হয়ে যাবে এবং মানুষ আহ, পথে নামবে, জীবন দেবে এবং সেই সাথে আহ, আহ, আবার বাধ্য হবে মানুষ মানে অভ্যুত্থান করতে এবং গণ অভ্যুত্থান মানে উম, অনিবার্য হয়ে দেখা দিবে। এখন ব্যাপারটা হলো যে এটা কিছুতেই আশা করা যায় না, বা এই ধরনের আম, একটা ঝুঁকি নিয়ে আমার মনে হয় যে আমাদের রাজনীতিকরা আম, অগ্রসর হচ্ছেন, যেটা পরবর্তীতে তাদেরকেই আবার নতুন করে রাষ্ট্রের সংকটের সাথে সাথে তাদের তাদের জন্য যেমন উম, মানে ধ্বংস ডেকে আনবে, তেমনি মানে মানুষের জীবনেও আবার নতুন করে আহ, তৈরি হবে একটা মানে রাষ্ট্র পিছিয়ে যাবে। অর্থাৎ জনজীবনের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, যুগে যুগে সেই আকাঙ্ক্ষাটা আমরা শুধু আকাঙ্ক্ষা করতেই থাকবো আর এরকম মানুষ যুগে যুগে রক্ত দিতে থাকবে। এটা কোনো সভ্য রাষ্ট্র বা আহ, সভ্যতার সাথে যায় না। আমি এটাই খোলাখুলি বলবো। জি স্যার, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি স্যার, একজন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, নির্বাচিত প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, প্রেসিডেন্ট তিনি কি জনগণের আকাঙ্ক্ষা, জনগণ, রাষ্ট্র এবং সংবিধানের প্রতীক হয়ে অবস্থান করবেন? আগামী দিনে যদি কোনো রাজনৈতিক সংকট আসে, তিনি দল মতের ঊর্ধ্বে উঠে দেশ এবং দেশের সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থটাকে কি প্রাধান্য দিবেন? সে ধরনের প্রত্যাশা আমাদের আছে স্যার? আমরা সেই সে ধরনের প্রত্যাশা স্যার। প্রত্যাশা করতেই পারি বা আমাদের সে ধরনের প্রত্যাশা আছে, কিন্তু সম্ভাবনা নেই। কারণ আহ তিনি যে দলের মাধ্যমে আহ, উম, তিনি একজন প্রথমত রাজনৈতিক ব্যক্তি, তারপরে যে দলের মাধ্যমে একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে দল এসেছে এবং সেই দলে আহ, নিরঙ্কুশ যে নির্বাচিত প্রতিনিধি, তাদের সমর্থন নিয়ে তিনি যখন আসবেন এবং তিনি দায়বদ্ধ থাকবেন সেই দলের প্রতি এবং সেই দলকে ফেভার করার চেষ্টা করবেন, এবং এখানে সংকট তৈরি হলে তিনি তার পক্ষে সম্ভব হবে না নিরপেক্ষ হওয়া, এবং তার পক্ষে কিছুতেই সম্ভব হবে না গণ আকাঙ্ক্ষা পূরণ করা। কারণ আহ, রাজনৈতিক দলগুলো, আমি প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে, প্রথমত দলের মধ্যেই যদি গণতন্ত্র না থাকে, ধরা যাক যে যিনি দলের প্রধান হচ্ছেন সারা জীবন তিনি দলের প্রধান যতদিন বেঁচে আছেন, এরকম একটা ব্যাপার হয়ে যায়। সেই দলের মধ্যে যদি এই গণতন্ত্র থাকতো যে 2 টার্মে তিনি সভাপতি থাকবেন, পরের টার্মে হচ্ছে যে অন্যজন আসবে, এইরকমও যদি থাকতো, যেখানে একটা দলের মধ্যে গণতন্ত্র নাই, আবার সেই দল ক্ষমতায় গিয়ে দেশকে কিভাবে গণতন্ত্র দেবে? অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা নেই বললে আমি বলা চলে, বা এক ধরনের আধিপত্য বা এক ধরনের আহ, মানে পূর্ব আম, সূত্র ধরে বা উত্তরসূরি হিসেবে তারা দেখা যাচ্ছে যে ওই আম, মানে মালিকানা সত্ত্ব যেমন পায় না, দলের নেতৃত্ব তারা সেভাবে পেয়ে আসছে। কাজেই আমরা গণতান্ত্রিক চর্চার যে বারবার বলছি, যেখানে একটা দল যেখানে গণতন্ত্রের ভিত্তিতে চলে না, বা দলের ইউনিট গুলো গণতন্ত্রের ভিত্তিতে তাদের মানে কমিটি বা তাদের গঠনতন্ত্র আহ, উম, কাঠামো নির্বাচন করে না, বা তাদের নেতৃত্ব নির্বাচন করে না, সেখানে আমরা রাষ্ট্রীয়ভাবে কিভাবে এটা আশা করছি, এবং এটা সম্পূর্ণই আমার মনে হয় যে আবার আমরা ব্যর্থ হব, এবং সেই রাষ্ট্রপতির পক্ষেও আম, গণ আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব হবে না, এবং জাতীয় সংকটেও তিনি সে ভূমিকা রাখতে পারবেন না। জি তিনি রাখতে স্যার, হলে আমি আপনাকে দলের ধন্যবাদ জানাচ্ছি স্যার। পাশাপাশি বিএনপিও বিবেচনায় করছেন, ক্ষমতাসীন দল, যিনি প্রেসিডেন্ট হবেন, প্রধানমন্ত্রীর সাথে প্রেসিডেন্টের একটা ক্ষমতার ভারসাম্য থাকবে। সেক্ষেত্রে রাষ্ট্রীয়, সাংবিধানিক এবং নির্বাহী ক্ষমতার কেন্দ্রে প্রেসিডেন্টের ক্ষমতার সাথে ক্ষমতার ভাগাভাগি আনবে। প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের সাথে ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে স্যার। এই জায়গাতে যদি বিএনপি উদার গণতান্ত্রিক পরিচয় দিয়ে এই সংশোধনী সংবিধান আনে, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকে, তাহলে তো সেই জায়গা থেকে দেশের জন্য এবং জনগণের জন্য কি একটা ভালো মেসেজ আমরা পাবো
যে আগামী দিনে যে কোনো চ্যালেঞ্জ, রাষ্ট্রীয় চ্যালেঞ্জ, সাংবিধানিক চ্যালেঞ্জ, রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রেসিডেন্ট অবদান রাখতে পারবেন স্যার? আহ, এ বিষয়ে আপনার স্যার। আপনি যে সম্ভাবনা এবং আকাঙ্ক্ষার যে কথাটি বলছেন, সেটা যদি সত্য হতো, বাস্তব হতো, তাহলে আমার চেয়ে বেশি কেউ খুশি হতো না, বা আপনার আমাদের দেশের জনগণও স্বস্তি পেত। কিন্তু বাস্তবতা হলো যে আম, প্রধানমন্ত্রীর সাথে আম, রাষ্ট্রপতির যে ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্সের যে ব্যাপারটা আসছে, এটা কাগজ কলমে, কিন্তু বাস্তবে দেখা যায় যে রাষ্ট্রপতিকে এক ধরনের আম, কি বলা হয় যে আম, নিভৃত, আম, এক নীরব ব্যক্তি হিসেবে রাখা হয়। এবং সেক্ষেত্রে তার যেটা কাজটা হয় যে আহ, নীতিগত জায়গা থেকে দলীয় সিদ্ধান্তগুলোকে বাস্তবায়নের জন্য শুধু সাইন করা। এর বাইরে আর ওই যে এর আগে আমাদের একজন রাষ্ট্রপতির কথা শুনেছিলাম না, যে কবর জিয়ারত ছাড়া আর রাষ্ট্রপতির কোনো কাজ নেই। তো এই একটা মানে আম, অপ্রত্যাশিত সম্ভাবনা একটা থেকেই যায়। কিন্তু যদি চেক অ্যান্ড ব্যালেন্স যে কথাটা বলা হচ্ছে, সেটা কাগজে কলমে বা আম, আমাদের রাজনৈতিক কাঠামোয় যেভাবে বলা হচ্ছে, বা সরকারের কাঠামোয় যেভাবে আমরা শুনতে পাচ্ছি, কিন্তু বাস্তবে কিন্তু এটা হয় না। এজন্য আর যদি বাস্তবে হতো, খুব খুশি হতাম। আপনাকে ধন্যবাদ স্যার। পাশাপাশি না, আমরা যারা সচেতন নাগরিক যারা আছি, রাজনৈতিক সচেতন জায়গায় আসতে চাই, আমাদেরও তো আকাঙ্ক্ষা বিএনপি লিবারেল পলিটিক্স এর দিকে যাক, বিএনপি নতুন কিছু এক্সাম্পল বিএনপি রেখে যাক, যেহেতু পাওয়ারে বিএনপি আছে, জাতীয়তাবাদী শক্তি নেতৃত্ব দিচ্ছে। সেক্ষেত্রে যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তিনিও চাইছেন যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সাথে ক্ষমতার একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাক, যাতে কখনো যদি সাংবিধানিক রাজনীতির সংকট বাংলাদেশে আসে, তাহলে মাননীয় প্রেসিডেন্ট যিনি থাকবেন তিনিও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। বিএনপি যে বিবেচনা করছে, উদার গণতান্ত্রিক পথের দিকে বিএনপি যাত্রা শুরু করেছে। বিএনপি উদার গণতান্ত্রিক দল হিসাবে দলীয় দল ব্যবস্থাপনায়, রাজনৈতিক ব্যবস্থাপনায় ভিন্নতর ব্যতিক্রম কিছু এক্সাম্পল রেখে যাক। আপনি নাগরিক ভাবনার জায়গা থেকে এই বিষয়টা আপনার আপনার মতামত কি স্যার? আমি আমি প্রধানমন্ত্রীকে এজন্য সাধুবাদ জানাই যে তিনি খুব পজিটিভ থিঙ্কিং এর মধ্যে আছেন, এবং তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি, এবং তার মধ্যে সবচেয়ে বড় কথা হলো যে আক্রমণাত্মক কোনো ভাষা তার মাঝে দেখা যায় না। তাকে যথেষ্ট সহিষ্ণু বলে মনে হয়েছে। এবং আম, এক্ষেত্রে আহ, দলীয় নেতৃত্ব, উম, একক কোনো ব্যক্তিত্ব, উম, আহ, আসলে আহ, তিনি যেভাবে যে মনোভাব পোষণ করছেন, কিন্তু আমাদের নেতাকর্মীদের বা এই সংগঠনের বা ক্ষমতাসীন সংগঠনের যে নেতাকর্মীরা, তাদের মধ্যে স্যাক্রিফাইসের মনোভাব থাকা, বা তাদের মধ্যেও সেবামূলক মনোভাব থাকা, বা একবারে উম, আহ, সবকিছু যে নেতৃত্বের মাধ্যমে স্থানীয়ভাবে প্রত্যেকটা ইউনিট থেকে সবাই যদি সুবিধা নেওয়া শুরু করে, বা সবকিছুকে শুধু নিজেরাই আমাদের অধিকার, আমরা আমাদেরই দল ক্ষমতায় আছে, এরকম। তো এজন্য আমি সবচেয়ে বড় আশঙ্কা করি যে আহ, উচ্চ পর্যায়ে সর্বোচ্চ নির্বাহী যিনি আমাদের উম, উম, সরকার প্রধান, যাকে আমরা বলছি প্রধানমন্ত্রী, তিনি যে মনোভাব পোষণ করছেন, সেই মনোভাব বা সেই আদর্শ যদি দলের অন্যান্য সদস্যরাও এবং আহ, যারা অনুসারী, তাদের মধ্যেও যদি সেই লিবারেল মানসিকতা থাকে, সেটা খুব দারুণ হতো। এবং এক্ষেত্রে আমরা অবশ্যই আকাঙ্ক্ষা করতে পারি যে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে এবং ক্ষমতার ভারসাম্যের মধ্যে দিয়ে রাষ্ট্রপতি জাতির সংকটে তখন সত্যিই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। স্যার, এক্ষেত্রে স্যার আপনি স্যার আপনি আপনি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর কাজী মনিরুজ্জামান মনির উনি আসছেন। আপনার কথা হলো কি, ওনার কিছু কথা আমি আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করতে চাই 24 ডিজিটাল নিউজ চ্যানেলের পক্ষ থেকে। প্রফেসর ডক্টর আমিনুল ইসলাম স্যার, আপনাকে কৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি। আপনি থাকুন, আপনার কিছু কথা আমরা ক্লোজিং দেব। ডক্টর কাজী মনিরুজ্জামান মনির, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? অনারেবল। জি জি জি। সেক্ষেত্রে স্যারের আমরা আলোচনা আসলাম বিএনপি লিবারাল পলিটিক্স এর দিকে যাত্রা শুরু করেছে, বাংলাদেশকে ডেমোক্রেসির জায়গায় সেই মানে মিশনে বিএনপি নিতে চায়। বর্তমান বিএনপি বিবেচনাধীন
প্রধানমন্ত্রী এবং মাননীয় রাষ্ট্রপতি যিনি হচ্ছেন তার মধ্যে ক্ষমতার মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে, মানে সাংবিধানিক নির্বাহী রাজনৈতিক ক্ষমতার একটা জায়গা থেকে সেই মেরুকরণে প্রেসিডেন্টকে আনবার একটা বিবেচনায় বিএনপি রেখেছে। তাহলে আগামী দিনে বাংলাদেশের প্রকৃতি গণতান্ত্রিক পথে বাংলাদেশ হাঁটতে চাই, নবতর গণতন্ত্রের সূচনা করতে চাই। সেক্ষেত্রে আপনার দীর্ঘদিন রাজনৈতিক, আপনি ছাত্র রাজনীতি করেছেন, জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন, জনগণের পালস বুঝে আমাদের পূর্বে যে রাজনৈতিক সংকটগুলো বারবার দেখা দিয়েছে, রাজনৈতিক সংকট, নির্বাচনী সংকট, আগামীতে নতুন করে কোনো জটিল সংকট না আসে এবং আমরা গণতন্ত্রের কন্টিনিউ যাত্রা দিক থাকতে পারি, সেক্ষেত্রে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার, সাংবিধানিক ক্ষমতার ভারসাম্য জন্য যদি নতুন কোনো সংবিধান সংস্কার রাজনৈতিক ভাবনার জায়গা থেকে করতে হয়, সেদিকে বিএনপি কি যেতে পারে? আপনার অবজারভেশন, ডক্টর কাজী মনিরুজ্জামান মনির। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বিএনপির 31 দফায়